স্টার্ট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করব। বেসিক অনেক কিছু আমরা একদম ক্লিয়ার করে ফেলবো। পুরো বাস্তব সংখ্যা একেবারে ছাড়খাড় হয়ে যাবে। আশা করি তোমরা সকলেই আসা শুরু করেছো অলরেডি। আমি মূল অধ্যায়ে যাওয়ার আগে আমি এই বাস্তব সংখ্যা যেহেতু অধ্যায়টার নাম, আমি সংখ্যার ইতিহাস নিয়ে কিছু কথা বলতে চাই। সংখ্যা, আজকে আমরা যে সুন্দর সুন্দর কিছু সংখ্যা দেখতে পাই, এই সকল সংখ্যা আসলে এই অঙ্কগুলা দিয়ে তৈরি। 1 2 3 4 5 6, এটা বিভিন্ন ভাষায় হয়তো বিভিন্ন রকম হতে পারে। মানে বাংলা ভাষায় আমরা ঠিক এইভাবে দেখাই না, আমরা হয়তো এই 1 দেখাই, আরবি ভাষায় হয়তো এভাবে দেখাই, বিভিন্ন ভাষায় হয়তো বিভিন্ন দেখাতে পারি, কিন্তু মূল জিনিসটা একই। কিন্তু আমরা যে অবস্থায় দেখতে পাচ্ছি, অনেক অনেক আগে কিন্তু এমন অবস্থা ছিল না। আগে মানুষ আসলে সংখ্যার দিক দিয়ে অনেক অসহায় অবস্থায় ছিল। তোমাদের কি মনে হয় একদম শুরুতে মানুষের কাছে সর্বপ্রথম গণনা কিভাবে করতো মানুষ? কোন স্টাইলে, কোন পদ্ধতিতে মানুষ গণনা করতে পারতো? আমার মনে হয় তোমাদের একটু ধারণা আছে। সেই হিসাবটা হলো গিয়ে আমার হাত। এই যে দেখছো আমার হাতে আঙ্গুল আছে 5টা 5টা 10টা। এই 10টা আঙ্গুল আসলে 1 থেকে 10 পর্যন্ত গুনতে সহায়তা করত। শরীরের আরো কিছু অঙ্গ ছিল, এই বিভিন্ন অঙ্গ ছিল, কি অঙ্গ এখনো আছে, এই যে বিভিন্ন অঙ্গ, এইগুলা দিয়ে দিয়ে মানুষ আসলে বিভিন্ন রকম সংখ্যা বুঝিয়ে থাকতো। শুধু সেটাই না, আরো পদ্ধতি ছিল। ধরো ট্যালি, তোমরা এই ট্যালি জিনিসটা দেখেছো? ট্যালি জিনিসটা এমন দেখা যায় যে এইভাবে একটা দাগ দিচ্ছে, 1 2 3 4 5 যখন হয় তখন কেটে দেয়। এভাবে 1 থেকে 5 আবার আলাদা করে আবার 5 আবার 5 এভাবে গোনা যেত। কিন্তু তারপরেও দেখো, অনেক বড় সংখ্যা যদি গোনা লাগে, তাহলে কি এই পদ্ধতিটা যথেষ্ট ছিল? আমার মনে হয় না। তার অনেক পরে দেখা গেল যে রোমানরা একটা নতুন পদ্ধতি নিয়ে আসলো। রোমানদের পদ্ধতিটা ছিল এইরকম, দেখো এখানে 1 2 3, আমরা কিন্তু এইগুলা এখনো ব্যবহার করে থাকি। 1 2 3 4 5 6 7 8 9, এই যে এগুলা এখনো আমরা ব্যবহার করে থাকি। এটাতে কিছুটা সুবিধা ছিল। দেখো এইখানে যে 5 এর আগে যদি আমি 1 লিখি, মানে 5 থেকে 1 কম। আবার 5 এর পরে যদি 1 লিখি, তাহলে 5 থেকে 1 বেশি। মোটমাট হচ্ছে 6। এই পদ্ধতিতে আগের চাইতে একটু সহজ হয়ে গেছিল। বড় বড় হিসাব, 50-এর জন্য একটা হিসাব, 100-র জন্য আরেকটা অক্ষর, এরকম কিছু জিনিস এনে দিয়েছিল। কিন্তু তারপরেও ধরো আমার লেখা লাগবে এমন কিছু যে 1 লাখ 1.5 লাখ, এত বড় বড় সংখ্যা, কোটি কোটি সংখ্যা, এত বড় বড় সংখ্যা কিন্তু আমরা এইটা দিয়ে কভার করতে পারতাম না, কোনোভাবেই কভার করা যেত না। মানে করতে গিয়ে দেখা যেত যে অনেক বড় একটা লাইন হয়ে গেছে বড় বড় সংখ্যার জন্য। কিন্তু আমরা কি তা চাই? আমাদের হিসাবটা আরো সহজ করে দেয়। আমাদেরই কাছাকাছি তুমি ধরতে পারো হয়তো আমাদেরই কিছু লোকজন, এই যে ইন্ডিয়া, বাংলাদেশ, এই আমাদের এরিয়ারই কিছু গণিতবিদ 0 10 ভিত্তিক গণনা পদ্ধতি এগুলো তৈরি করেন, আবিষ্কার করেন বলতে পারো, তৈরি করেন বলতে পারো, একই কথা। এই পদ্ধতিতে বিশাল সুবিধা যেটা ছিল, একই অঙ্ক আমি ব্যবহার করব এক জায়গায়, সেটা এক মিনিং দিবে, আরেকটু এই পাশে নিলে আরেক মিনিং দিবে। যেমন ধরো 150, 150-এর ভিতরে একটা, আবার ধরো 15, আবার ধরো 510। এই 150-এর ভিতরে 5 দিয়ে এটা কিন্তু দশকের ঘরে আছে। যখন আমরা হিসাব করি আলাদাভাবে, আমরা বলি যে 5 into 10। আবার ধরো 15, এটা এককের ঘরে আছে, 5 into 1। আবার ধরো 5, এটা শতকের ঘরে আছে, 5 into 100। তো জিনিসগুলো কি, 5 এক একটা পজিশন চেঞ্জ হওয়ার কারণে এই 5 দিয়ে বিভিন্ন জিনিস বোঝাচ্ছে, এবং সেটা দিয়েই আমরা খুবই সহজে অনেক কম অঙ্ক ব্যবহার করে, কম চিহ্ন ব্যবহার করে বড় বড় সংখ্যা লেখা শুরু করে দেই। এখন তার পরবর্তীতে আরো ভালো জিনিসগুলো এসেছে, পাওয়ার ইউজ করা আমরা শুরু করেছি। এখন আমরা দেখা যায় যে 10⁶ বা এরকম পাওয়ার গুলো ইউজ করে করে ভালো কাজে দিয়ে দেই। আমার মনে হয় তোমরা সকলেই এই হিস্ট্রি সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছো। এখন আমরা মূল লাইভ ক্লাসে চলে আসব, এবং এখন আমাদের এই লাইভ ক্লাসে যেন সবাই চলে আসতে পারে, তোমাদের একটা কাজ আছে। কাজ হলো গিয়ে এই লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো। লাইভ ক্লাসটা শেয়ার করো যেন তোমার বন্ধুরাও জানতে পারে, এবং আমাদের ক্লাসটা আরো অনেক মানুষের কাছে রিচ করে। অনেক মানুষের সাথে আমরা একসাথে বসে লাইভ ক্লাসটা করতে চাই।
আজকের লাইভ ক্লাসটা। তোমরা সকলে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে ডান, তোমরা শেয়ার করে ফেলছো। তারপরে আজকে আমরা বাস্তব সংখ্যা পুরোটা সুন্দরভাবে কভার করে ফেলবো। আশা করি তোমরা শেয়ার করা শুরু করে ফেলেছো। তোমাদের জন্য এই যে শেয়ার করা শুরু করে ফেলেছো, আশা করি শেয়ার করে ফেলো, শেয়ার অন ফেসবুক। আচ্ছা, এখন আমরা মূল ক্লাসে ফিরে আসি। ইতিহাস জানলাম, এখন এই সংখ্যাগুলো নিয়ে আমরা কিছু কাজ করব। তোমরা সকলে যারা শেয়ার করে ফেলছো অলরেডি, তোমরা তোমাদের মনের ভেতরে যে কোনো একটা সংখ্যা কমেন্ট করে জানাও। যে কোনো সংখ্যা, আমরা সেসব সংখ্যা নিয়ে জাদু দেখব। যে কোনো সংখ্যা তোমার মনের ভেতরে আছে সেই সংখ্যা কমেন্ট করে জানাও। আমরা কমেন্টের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, মাঝারুল ইসলাম শাফি জানিয়েছে 215, ডান বলেছে মইনুল ইসলাম, সোহাগ গাজী। আচ্ছা, ওয়েলকাম টু অল ফ্রেন্ডস জানিয়েছে রাকিবুল ইসলাম 2, রিজওয়ান হোসেন 445, মিনহাজ আমিন 222, মোহাম্মদ রাহি চৌধুরী বিশাল একটা সংখ্যা দিয়েছে। আচ্ছা, আমাদেরকে ঝামেলায় ফেলার জন্য বোধহয়। আচ্ছা ভাইয়া, ভালোই হচ্ছে, আচ্ছা থাকো, আরো ভালো হবে। আদনান শেফা 19। আচ্ছা, অনেক রকম সংখ্যা দেখেছি। এই যে যত সংখ্যা, আমাদের মনের প্রাণের একদম প্রাণের কিছু সংখ্যা আছে, তোমরা এই সব সংখ্যাগুলাই বলছো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই টাইপের কিছু সংখ্যা বলছো। এগুলা হলো গিয়ে প্রত্যেকেই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এদেরকে আমরা বলে থাকি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বারগুলোকে আমরা এভাবে প্রকাশ করে থাকি বড় হাতের এন দিয়ে। এরা কেমন? এরা অবশ্যই ধনাত্মক হবে এবং পূর্ণ সংখ্যা হবে, নিচে ভাগটাগ দিয়ে কিছু থাকবে না। যেমন ধরো এইভাবে 2, কেউ দিয়েছে হ্যাঁ 45, একজন বিশাল একটা সংখ্যা দিয়েছে, যা ওটা দিলাম 6, 5, 6, 7, 8, 9 এই টাইপের কিছু একটা দিয়েছে, আমি এত দূর পর্যন্ত দিয়ে রাখলাম আর দিলাম না। এগুলো আমাদের সবচাইতে পরিচিত সংখ্যা। আমরা পুরো যে বাস্তব সংখ্যাটা আছে এদেরকে আসলে শ্রেণী বিন্যাস করব পুরোটাকে। এখন তোমাদের কাছ থেকে ন্যাচারালি যে সংখ্যাগুলো আসলো এগুলাই হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো ছাড়াও আরো কিছু সংখ্যা আছে। একজন ব্যক্তি সে 0 কমেন্ট করেছিল, যে করছো সে ভালো, 0 নাম্বারটা অনেক পছন্দের নাম্বার আমারও এবং খুব কাজের নাম্বার। এই যে 0, সে কিন্তু ন্যাচারাল নাম্বার এটার ভেতরে নাই, সে একটা পূর্ণ সংখ্যা, সে 0 এইখানে আছে কিন্তু ন্যাচারাল নাম্বারে নাই। এগুলো ছাড়াও কিন্তু পূর্ণ সংখ্যা আছে, সেগুলো ধনাত্মক না, সেগুলো ঋণাত্মক সংখ্যা। যেমন ধরো -5, -7, মাইনাস এই 6, 5, 6, 7, 8 এই বিশাল সংখ্যা, এগুলো সবগুলাই কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি চিন্তা করি, যাও এভাবে দেখালাম এই পার্টটাকে বলতে পারি যে হ্যাঁ এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ভেতরে কিন্তু এই ন্যাচারাল নাম্বারগুলোও পড়ে যাচ্ছে, যেহেতু এটার ভেতরেই আছে পূর্ণ সংখ্যার ভিতরে ন্যাচারাল নাম্বারগুলোও পড়ে যাচ্ছে। এদের বাইরে আরো কিছু জিনিস আছে পূর্ণ সংখ্যার বাইরেও, ওগুলাকে আমরা ধরো ভগ্নাংশ বলতে পারি। ওগুলো পূর্ণ না, পূর্ণ যেগুলো না সেগুলাই তো ভগ্নাংশ, ভাঙ্গা আর কি। যেমন ধরো এই যে 2/3 অথবা -7/4, এই যে এই ধরনের সংখ্যাগুলা, এগুলো ভগ্নাংশ। অথবা ধরো দশমিক দিয়েও আমরা ব্যাপারটাকে দেখাতে পারি যে হ্যাঁ 1.5, এটা কি পূর্ণ একটা সংখ্যা? না, তো এটা পূর্ণ সংখ্যা না, এটা একটা ভগ্নাংশ। এই যে ভগ্নাংশগুলা, সেগুলাকে আমরা ধরো এইভাবে একটু আলাদা করে দিলাম। এই ভগ্নাংশ জাস্ট এই এরিয়ার ভেতরে, শুধু এই এরিয়া, এটার ভেতরে না কিন্তু, এই বক্সের ভেতরে না, জাস্ট এই এরিয়ার ভেতরে যারা আছে সেগুলো হলো কি ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সবাইকে যদি মিলিয়ে এই বড় যে পার্টটা আছে, এই বড় পার্টটাকে নাম দিতে চাই, সেটার একটা আলাদা নাম আছে, সেটা হলো কি মূলদ সংখ্যা। মাথায় রাখো, মূলদ সংখ্যা, এটা নিয়ে আমরা অনেক কাজ করব। পূর্ণ সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করে থাকি, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে এন দিয়ে, আর যে বড় এই যে এই কিউ, এইটা দিয়ে মূলদ সংখ্যা প্রকাশ করে থাকি। এরা মূলদ। এদেরকে কি করা যায়, আমি যদি মূলদ সংখ্যাকে আলাদাভাবে বৈশিষ্ট্য বলতে চাই তোমাদের কাছে, এরা কি, এদেরকে p/q এরকম আকারে, ধরো p/q এমন আকারে তুমি প্রকাশ করতে পারবা। p
পি বাই কিউ আকারে প্রকাশ করার একটা বিশাল তাৎপর্য আছে। ধরো পূর্ণ সংখ্যা যেগুলো আছে, ধরে নিলা জাস্ট এই যে -7, এটাকেও কিন্তু তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারো। -7 কে তুমি দেখাতে পারো যে -7 ডিভাইড বাই 1। এবং পি বলতে কি আর কিউ বলতে কি? পি বলতে বোঝায় সেটা একটা পূর্ণ সংখ্যা হবে, কিউ বলতে বোঝায় সেটাও একটা পূর্ণ সংখ্যা হবে। -7 একটা পূর্ণ সংখ্যা আর এটাও একটা পূর্ণ সংখ্যা। দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হলেই, যদি সেটা নিচেরটা 0 না হয়, নট ইকুয়াল টু 0, তাহলেই ওটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। তাহলে যেগুলোকে আমরা প্রকাশ করতে পারবো না তাদেরকে কি বলবো? স্বাভাবিকভাবে তাদেরকে বলবো আমরা অমূলদ সংখ্যা। অর্থাৎ এই যে এতদূর পর্যন্ত এইটুকু তো মূলদ সংখ্যা, তার বাইরে যেটা আছে সেইগুলো হলো গিয়ে অমূলদ সংখ্যা। ওদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তোমরা সকলেই আমাকে এখনই কমেন্ট করে জানাও তোমাদের মনের ভেতরে কি কোনো অমূলদ সংখ্যা আছে যেটাকে কোনোভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না? এক্ষুনি কমেন্ট করে জানাও যে তোমার মাথায় কোন অমূলদ সংখ্যা আছে পি বাই কিউ আকারে, অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না। এটা কমেন্ট করে জানাও। আমি একটু ছোট্ট করে বলে রাখি কেন এই কিউ নট ইকুয়াল টু 0। 0 দিয়ে ভাগ করা যায় না, তোমরা নিশ্চয়ই জানো। এটা অনির্ণেয় একটা অবস্থা হয়ে যায় যদি তুমি 0 দিয়ে ভাগ করো। তাই তুমি যে কোনো সংখ্যায় যদি ধরো -2 নিলা উপরে, এটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু তাকে যদি তুমি 0 দিয়ে ভাগ করো, সেটা নিয়ে কিন্তু তারপরে ফলাফলটা কি হবে আমরা তা নির্ণয় করতে জানি না। তো এটা কখনোই করা যাবে না, 0 নিচে হওয়া যাবে না। আচ্ছা, আশা করি তোমরা কমেন্ট করা শুরু করেছো। আচ্ছা, আবু বকর সিদ্দিক জানিয়েছে 1.006754। আচ্ছা, √2 জানিয়েছে নূরজাহান এবং সাদিকুল ইসলাম। আবিদ আহমেদ ফিলিং গ্রেট। আচ্ছা, তাওহিদ আলফি 2.13 তাওহিদ আলফি, এটা ইয়া না, অমূলদ সংখ্যা না। আচ্ছা, ফাইন ফিলিং ফাহিম মাহবুব প্রকাশ জানিয়েছে ফাইন ফিলিং। আচ্ছা, √5 অমূলদ। আচ্ছা, অনেকে রুট কিছু সংখ্যা দিয়েছো, ওয়েল ডান। রুট যেগুলা তোমরা কিছু পূর্ণবর্গ নয় এমন কিছু সংখ্যা দিয়েছো। কয়েকজন করেছে কি কিছু অন্যরকম সংখ্যা দিয়েছে। আমি একটু কাজ দেখাবো। অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এটা প্রথম কথা। এখন আমি এমন কমেন্ট পেয়েছি যে এখানে কিনা বলেছে কি 1.13 বা এই টাইপের 2.13, জাস্ট এতটুকু দিয়ে রেখেছে। এটাকে কিন্তু তুমি খুব সহজেই ভগ্নাংশ আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারো। দেখিয়ে রাখি, এই যে পয়েন্ট আছে, পয়েন্ট, আমি পয়েন্টের জন্য 1 দিলাম। পয়েন্টের পরে কয়টা ঘর আছে? 1 ঘর, 2 ঘর, তাই আমি 2টা 0 বসালাম। উপরে আমি যেটা করব, উপরে আমি পুরো সংখ্যাটা 213 এটা বসিয়ে দিলাম। এটাই কিন্তু পি বাই কিউ একটা আকারে প্রকাশ হয়ে গেছে। আর একজন একটা বেশ বড় সংখ্যা দিয়েছে 1.00756, এই টাইপের কোন একটা সংখ্যা দিয়েছে। তোমারটাও কিন্তু ভাইয়া এটাও অমূলদ সংখ্যা না, যদি না তুমি এখানে একটা ডট দাও। 756 তুমি বুঝিয়ে দিয়েছো, এটার কোনো রকম ব্যালেন্স নাই, সে ইচ্ছা মতো 00756 বিভিন্ন রকম সংখ্যা বসছে। কিন্তু তুমি কি করেছো, এখানে কোনো ডট দাওনি। যদি ডট না দাও, এই যে এই বড় সংখ্যা হলেও তাকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিভাবে দেখো, দশমিক, এটা দশমিকের এই পাশে 1, তারপরে 1টা 2টা 3টা 4টা 5টা, আমি 5টা শূন্য বসিয়ে দিলাম। 5টা শূন্য উপরে কি করব, পুরো সংখ্যাটা আমি বসিয়ে দিলাম 756। দ্যাটস ইট। আমি সুন্দরভাবে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করে ফেলেছি। তাহলে কি ওটা অমূলদ সংখ্যা হবে? না, ওটা অমূলদ সংখ্যা হবে না। তাহলে আশা করি তোমাদের মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা ক্লিয়ার। √2 বা √3 এই টাইপের যে সংখ্যাগুলো আছে, এগুলো সম্পূর্ণভাবে ইয়া হয়ে যায়, একদম পারফেক্ট ভাবে তুমি অমূলদ সংখ্যা প্রকাশ করতে পারো। আমরা √2 √3 ওগুলো নিয়ে আরো কাজ করব। তার আগে তোমাদেরকে একটা কাজ দিব আমি। কাজটা এমন, তোমরা সকলে √2 ও √3 এর মধ্যবর্তী, এটার মাঝে একটা মূলদ সংখ্যা কিউ তুমি প্রকাশ করবা, আর একটা ধরো কিউ প্রাইম অর্থাৎ অমূলদ সংখ্যা, সেটা তুমি বের করে নিয়ে আসবা। কি হতে হবে, √2 আর √3 এর মাঝে তোমরা যারা পারো
তোমরা অলরেডি যদি পারো এক্ষুনি কমেন্ট করে জানিয়ে যাও যে √2 আর √3 এদের মাঝে একটা মূলদ সংখ্যা সেটা কি হতে পারে আর একটা অমূলদ সংখ্যা সেটা কি হতে পারে। অসংখ্য মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আছে √2 আর √3 এর মাঝে, তোমার যে কোনো ইচ্ছা মতো তুমি একটা নাও। আর যারা ধরো এখন নিশ্চিত না, আমি তাদের জন্য এখন করে দিচ্ছি। প্রথম কাজ তুমি যেটা করবা, √2 আর √3 এই যে এই সংখ্যাগুলা, এই √2 √3 এদের মানটা কত, তুমি ক্যালকুলেটরে ধরো একটু প্রেস করে দেখে দিলে যে √2 ইকুয়াল টু কত হয়। দেখছো যে 1.4142 এই টাইপের কোনো একটা সংখ্যা হচ্ছে। তো √2 মানে 1.4142। √3 মানে কতটুকু? √3 ধরো √3 1.7320 এরকম একটা সংখ্যা। 1.7320 কোনটা বড়? খুব সহজে আমরা বুঝতে পারি যে এখানে 1.4 আছে, এখানে 1.7 আছে, এটা অবশ্যই এর চাইতে অনেক বড়। এখন তোমার একটু সংখ্যা রেখার আইডিয়াটা দরকার। সংখ্যা রেখাটা কি? একটা বড় সড়ো রেখা, আমরা চিন্তা করে নেই। এই রেখাকে কিছু পার্ট করে নেই, ধরো এইটাকে আমরা 0 ধরে নিলাম, আমাদের একদম সেন্ট্রাল জায়গা 0। এর চাইতে ধরো এই পাশে এটা 1, এটা 2, এটা 3, এরকম একটা অবস্থা। আমি এভাবে যে গেছে, আমি চাই আমার কাজ তো আসলে 1.4142 1.7, তা আমি এত 1 2 3 4 এত কিছু নিয়ে আসবো না। আমি করবো কি, ধরো এখান থেকে এত দূর পর্যন্ত ধরলাম 1 আর এত দূর পর্যন্ত ধরলাম 2। তাহলে 1.4 যেটা, এটা কোথায় হবে? নিশ্চয়ই বুঝতে পারছো যে 1.4 ধরো এই পাশে থাকবে 1.4, আর 1.7320 যেটা, সেটা নিশ্চয়ই এই পাশে থাকবে 1.7। এদের মাঝামাঝি যে সংখ্যাগুলো আছে, যেমন 1.5 1.6 এই টাইপের যে সংখ্যাগুলো আছে, এদের ভেতরে তোমার মূলদ অমূলদ এগুলো বের করে নিয়ে আসতে হবে। মূলদ সংখ্যা খুবই ইজি। ধরো 1.5 যদি তুমি বলো, এটা একটা মূলদ সংখ্যা, কারণ তুমি সাথে সাথে এটাকে দেখাতে পারো এই 1 0 উপরে 15, পারফেক্ট, একদম পারফেক্ট, এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যা যদি চিন্তা করতে চাও, তোমার একটু খাটতে হবে। তুমি কিছু ইমব্যালেন্স নিয়ে আসবা, যেন কোনোভাবে এই দশমিকে নিয়ে আসতে না পারি, আমি কোনো পথ না পাই। ধরো আমরা যদি এমন করি যে 1.500500050005000, তারপরে ডট ডট দিয়ে দিলাম। এইটাকে যদি আমি কোনোভাবে চাই, আমি কিন্তু বোঝা যাচ্ছে যে এটা যাচ্ছে তো যাচ্ছে, এবং যাচ্ছে তার কোনো রকম ঠিক ঠিকানা নাই। দেখা যাচ্ছে এবার একটা 5 এর পরে একটা 0, তারপরে 2টা 0, তারপরে 3টা 0, তারপরে 4টা 0। আমি কোনোভাবেই এটাকে দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে ভাগ করে নিয়ে আসতে পারবো না, তাই এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি পারলাম? √2 আর √3 এর ভেতরে অমূলদ সংখ্যা বের করে নিয়ে আসতে পারলাম। তোমার এটার ক্ষেত্রে দুইটা স্টেপ, জাস্ট তুমি বের করবা কি, তোমার দুইটা স্টেপ। স্টেপ নাম্বার 1, তুমি বের করে নিয়ে আসবা যে √2 এটার মানটা সংখ্যা রেখায় কোন জায়গায় হবে, √3 তার সংখ্যা রেখায় কোন জায়গায় হবে, তার মাঝে কোন কোন জায়গা আছে, কোন কোন বিন্দু আছে, এগুলো সব বের করে নিয়ে আসবা। এন্ড তাদের ভেতর থেকে মূলদ বের করে নিবা। খুব সিম্পল কোনো একটা অঙ্ক দিয়ে মূলদ নিয়ে আসবা, 1.5 1.6, এগুলো অনেক সিম্পল, এগুলো দিয়ে নিয়ে আসবা। আর অমূলদের জন্য এই ট্রিকটা ইউজ করতে পারো, এই 0 একবার, আরেকবার 2টা, আরেকবার 3টা, তারপরে কিন্তু অবশ্যই মনে করে ডট ডট দিয়ে নিবা। ওকে, যারা সকলে মূলদ অমূলদ এগুলো কমেন্ট করে জানাও যে মূলদ অমূলদ বুঝে গেছো, ডান। ডান দেখতে খুব ভালো লাগে যে হ্যাঁ পড়ানোটা সফল হয়েছে। যে সকলে কমেন্ট করে জানাও যে এই মূলদ অমূলদ বুঝতে পেরেছো। প্রান্ত দত্ত বলেছে আমার কমেন্ট পড়া হয় না, কিন্তু তুমি বলার সাথে সাথেই দেখো পড়ে ফেললাম। আচ্ছা, মন খারাপ করার কোনো কারণ নাই। আচ্ছা, ডান বলেছে সাফি। রাকিব আল হাসান বলেছে ডান। সংখ্যা রেখা ছাড়াও তো বোঝা যায়। রাফিন এস জে বলেছে অবশ্যই যায়, কিন্তু আমি আর কি সংখ্যা রেখা দিয়ে যেন তুমি ফিল করতে পারো। অনেকেই আর কি ফিল করতে সুবিধা হয় সংখ্যা রেখা দিয়ে। যখন তুমি সংখ্যা রেখার সাথে ভালোভাবে অভ্যস্ত হয়ে যাবা একদম পারফেক্ট ভাবে, তুমি তখন সংখ্যা রেখা ছাড়াই করতে পারবে, একদম 100% শিওর। আচ্ছা, মাই ফার্স্ট ক্লাস সৌরভ ওয়েলকাম। ডান বলেছে রিধি, ডান। রিজওয়ান হোসেন ডান। রাফিন এস জে ডান। ওকে জি ভাই, বুঝেছি, প্রত্যেকে বুঝতে পেরেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন দেখো
আমরা ভগ্নাংশ নিয়ে আরো কিছু দূর যাব। আমরা ভগ্নাংশ নিয়ে খুব বেশি দূর কিন্তু কাজ করি নাই। লাস্ট যত দূর কাজ করেছিলাম দেখিয়েছিলাম যে হ্যাঁ, ভগ্নাংশ একটা পার্ট আছে যেটাকে কিনা যেটা পূর্ণ সংখ্যা না এমন হলেই হবে। এবার ভগ্নাংশ নিয়ে আমরা বেশ কিছু দূর যাব, এদেরকে ভেঙে ভেঙে দেখবো যে এটা কোথায় কোথায় যায় ভগ্নাংশগুলা। ধরো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ভগ্নাংশকে মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি, মানে এটাকে দুইটা ভাগে প্রকাশ করা হয়। একটা হলো গিয়ে ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ। তোমাদেরকে যদি বলি ভগ্নাংশ, তোমরা সাথে সাথে যে ভগ্নাংশের কথা আমাকে বলে থাকো সেগুলোই সাধারণ ভগ্নাংশ। এই যে সাধারণ জিনিসটা এমন, ধরো 2/3, এটা একটা সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ নামে আর একটা ধরন আছে, দশমিক ভগ্নাংশ। সে কি? সে দশমিক আকারে দেখায়। 1.7 ধরো, এটা একটা দশমিক ভগ্নাংশ। আমরা অলরেডি দেখেছি যে আমি চাইলে এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে আনতে পারি, আবার সাধারণ ভগ্নাংশকেও দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে পারি। এখনকার খেলা মূলত আমাদের এটা নিয়েই। আমরা দশমিক ভগ্নাংশের বেশ কিছু একটু প্রকার দেখে নিব যে হ্যাঁ, এটাকে কি কিভাবে প্রকাশ করা যায়। তুমি কয়েকটা ধরন দেখে নাও। ধরো 1.7, এটা তো আমাদের খুব পরিচিত একটা দশমিক ভগ্নাংশ। ধরো আর একটা সংখ্যা 1.73 পৌনঃপুনিক। 1.73 পৌনঃপুনিক, এটা দিয়ে কি বোঝাচ্ছে? 1.73333। এটা যে যাচ্ছে তো যাচ্ছে, এটার কোনো শেষ নাই আর কি। এটা এক ধরনের হতে পারে। কিন্তু এই যে পৌনঃপুনিক, এই যে এই পার্টটা আছে, এই পার্টটার মানে কি এই অঙ্কটা বারবার আসতেই থাকবে। তাহলে ডান, এটা বুঝে গেছি। এমন কিছু সংখ্যাও তো হতে পারে যে আমরা বের করেছিলাম না যে 1.50 500 5000, এই যে এটাকে কোনোভাবে আমরা সাইজে নিয়ে আসতে পারি না, এটা যেতেই থাকে। এটাকে কিন্তু আবৃতও করা যায় না। আমরা একটা আবৃত পার্ট করেছি, পৌনঃপুনিক একটা আবৃত পার্ট, যে পার্টটা বারবার আসবে। এটাকে কিন্তু আমি এমনও করে আনতে পারি না। তো এই ধরনের আরেকটা দশমিক ভগ্নাংশ আসবে। আমরা সব ধরনের দশমিক ভগ্নাংশ নিয়েই কাজ করব। ওকে, সকলে রেডি? আমরা এখন যেটা করব, নরমাল দশমিক ভগ্নাংশ না, সাধারণ ভগ্নাংশকে নরমাল দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তারপরে কিছু অ্যাবনর্মাল জিনিসপত্র আসবে। আসলে নরমাল কি, এই যে এই পৌনঃপুনিক সহ যে জিনিসগুলো আছে ওগুলো অ্যাবনর্মাল না, আমি বললাম আর কি। আর ধরো অমূলদ কিছু সংখ্যা আছে, এগুলো নিয়ে আমরা হালকা কাজ করব। তাহলে আশা করি সকলের রেডি। আচ্ছা, রেডি বলেছে রাকিবুল ইসলাম, আজরুল হোসেন, শফি বলেছে রেডি। থ্যাঙ্কস ভাই। আচ্ছা, তোমরাও থাকো। হু ইজ বিহাইন্ড? আচ্ছা, ফোকাসটা কি ঠিক আছে? আচ্ছা, আমাদের চেষ্টা চলবে সব ঠিকঠাক রাখার। আমরা এখন যে কাজটা করব তা হলো কি, নরমাল যে ধরো নরমাল ভগ্নাংশ, একদম সাধারণ ভগ্নাংশ, সেটাকে কিভাবে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে পারি। ধরো একটা সংখ্যা খুব সিম্পল, 4/16, এটা ইকুয়াল টু কত হবে? আমরা যা করব, 4/16 এর জন্য আমি এই পার্টটা ধরো আটকে নিলাম 4, আর এখানে 4 কে কি 16 দিয়ে ভাগ করা যায়? সরাসরি যায় না। তাই আমি এখানে একটা 0 দিব, এখানে পয়েন্ট ধরো দিলাম, এবং এই যে 32 2, যখন 0 দিয়ে দিয়েছি তখন কিন্তু ভাগ যায়, কারণ 16 দুগুণে 32। তারপরে কি আসে? তারপরে থাকে 8 থেকে আমি একটা 0 এক্সট্রা নিলাম। 16 গুণন 5 যদি ধরি, সেটা কিন্তু আবার 80। তাহলে একদম পারফেক্ট ভাবে 0.25 যদি হয়, আমি দেখতে পাচ্ছি যে 4/16 ইকুয়াল টু 0.25 হচ্ছে। স্টেপগুলো আশা করি বুঝতে পেরেছো। এখন সবসময় এত সুন্দর সংখ্যা থাকে না, মাঝে মাঝে দেখা যায় কি বিশাল সংখ্যা আসতে থাকে। যেমন ধরো আমার কাছে একটা বিশাল সংখ্যা আমি নেই, অত বিশাল কি, ধরো 23/6, 23/6। আমি 23 কে 6 দিয়ে ভাগ করব। 23, 3 6 18, তাই আমি 18 ভাবে নিলাম। এখানে 3, এখানে 5, আর কি ভাগ যাবে? যাবে না। তাহলে আমি একটা 0 নেই, এখানে একটা দশমিক দেই। 6 8 48, 3.8 হয়ে গেল। তারপরে কি, এখানে 2 0, 3 6 18, 2, 3 6 18, 2।
একইভাবে দেখো 3.82 যতই করতে থাকি না কেন একইভাবে 3.822222 এটাই আসতে থাকবে যতভাবেই করো না কেন। সরি, এই যে 3 6 18 এটা 83333 আসতে থাকবে আর কি। আমি এইখানে 2 লিখে রেখে দিয়েছি। 3.83333 আসতে থাকবে। তাহলে আমরা এটাকে এভাবে দেখাতে পারি যে 3.83 পৌনপুনিক। ওকে, ডান। তাহলে আমরা যে কোনো ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশকে খুবই ইজিলি দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে পারি পৌনপুনিকের এই হেল্পটা নিয়ে। এখন ধরো আরো কিছু জটিল জিনিসপত্র থাকে। 3.83333 সসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আমরা কি করলাম, সাধারণ ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে গেছি। এখন পৌনপুনিক নিয়ে আমি একটু কথা বলে রাখি। পৌনপুনিক নিয়ে যেমন ধরো আমার কাছে এই যে 3.83 পৌনপুনিক, এটা একটা পার্ট দিলাম। এদের ভেতরে এই 3 পার্টটা এটা আবৃত্ত। যদি এমন থাকে ধরো আরেকটু বড় 3.81257, তখন আমি কি করব, এইখানে আর এইখানে দুইটা চিহ্ন দিব। এটা দিয়ে আবৃত্ত বোঝাবে। তার মাহাত্ম্যটা কি? মাহাত্ম্য হলো গিয়ে আমি এটাকে বুঝি এরকম 3.81 থাকবে। এই যে 257 এটা আবৃত্ত পার্ট, এটা বারবার আসতে থাকবে। 257 257 257 এইভাবে চলতেই থাকবে। এখন দুইটা অংশের কথা বলছি, একটা হলো গিয়ে আবৃত্ত। দশমিকের পরে ধরো বেশ কিছু সংখ্যা আছে, অঙ্ক আছে। এই যে আবৃত্ত পার্টে এই পার্টটা আবৃত্ত আর এই পার্টটা অনাবৃত্ত, কারণ তার উপর কোনো পৌনপুনিক চিহ্ন নাই, ওটা বারবার রিপিট হয় না। এখন আমরা মিশ্র এবং বিশুদ্ধ এই দুইটা পৌনপুনিকে ভাগ করতে পারি। পৌনপুনিকগুলোকে যদি ধরো এমন হলো যে 1.2 পৌনপুনিক, এই যে ডিগ্রি হয়ে গেছে 1.2 পৌনপুনিক, এটা দিয়ে কি বোঝায় 1.2222 এই যে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে। আবার ধরো 1.21 পৌনপুনিক, 1.211111। ব্যাপারটা হলো কি, যদি এমন হয় দশমিকের পরে শুধু আবৃত্ত পার্টি আছে, অর্থাৎ পৌনপুনিক ওয়ালা অঙ্কই আছে, পৌনপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, যেমনটা কিনা তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে পৌনপুনিক ছাড়া অঙ্ক আছে, এইটাকে বলবো বিশুদ্ধ, কারণ এখানে শুধুই আবৃত্ত পার্ট আছে। আর এইটাকে অবিশুদ্ধ বলবো না, অবিশুদ্ধ বলবো না, এটাকে বলবো মিশ্র, মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, মিশ্র ও পৌনপুনিক বলতে পারো। এখন আমাদের মূল কাজ যেটা, আচ্ছা নাইস, আচ্ছা why can't we divide any digit by 0? What's the reason? সংখ্যাটা অনির্ণেয় হয়ে যায়। আমরা এইটা নিয়ে আমাদের কিছু ভিডিও সিরিজও আছে, আমরা সেইখানে আলোচনা করে দিব যে বিভিন্ন জিনিস অনির্ণেয় হয়ে যায়, 0 দিয়ে ভাগ করলে কই কি হবে আমরা বুঝতে পারি না, বলতে পারি না আর কি। এখন আমাদের কাছে আমরা এখন যা করব যে দশমিক ভগ্নাংশ, দশমিক থেকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। দশমিক থেকে সাধারণ, দশমিক থেকে সাধারণটা কিভাবে দেখো, পৌনপুনিক ওয়ালা দশমিক যদি থাকে তখন কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে পারি। যেমন ধরো এরকম একটা সংখ্যা আছে 1.83 পৌনপুনিক, এরকম একটা সংখ্যা, ওটাকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে পারি। স্টেপগুলা, স্টেপ নাম্বার 1, তখন তুমি দশমিকের বাইরে তাকাবাই না। ওকে, স্টেপ 1 এ শুধুমাত্র দশমিকের এই পাশে তাকিয়ে দেখো এখানে আবৃত্ত সংখ্যা কয়টা আছে। ধরো একটা আছে, যতগুলা আবৃত্ত অঙ্ক থাকবে ততগুলা 9, এখানে একটা আছে, একটা 9। যতগুলা অনাবৃত্ত পার্ট থাকবে ততগুলা 0, 9 0। পরের স্টেপ, এবার কিন্তু তুমি পৌনপুনিক আছে বা এই যে দশমিকের কথা এবার পুরোপুরি ভুলে যাবা। এবার করবা কি, পুরো 183 লিখবা এবং পৌনপুনিক পার্ট ছাড়া বাকি যেটা আছে সেটা বিয়োগ করে দিবা। 183 মাইনাস 18 ডিভাইড বাই 90, এটার সাথে সাথে আমাদের দশমিক ভগ্নাংশটা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত হয়ে যাবে। আরো একটা এক্সাম্পল ধরো তোমাদেরকে দেই, একটু বড়, 42.3478,
এত পৌনপুনিক সমান কত। এইটাকেও একইভাবে দেখো, আমার কাছে প্রথম ধাপে আমি এদিকে তাকাবই না, আমার কাছে এই যে 9, ধরো এখানে কয়টা 9 দিব, যেহেতু আবৃত পার্ট দুইটা, আমি দুইটা 9 দিব, 9 9। তারপরে এই যে যতগুলো অনাবৃত পার্ট ততগুলো 0, 9 9 0 0। তারপরে এবার আমি দশমিকের কথা ভুলে যাব, পুরোটা যেটা আছে অর্থাৎ 4 2 3 4 7 8 মাইনাস এই পার্টটা বাদ দিয়ে, অর্থাৎ আবৃত পার্টটা বাদ দিয়ে যা থাকে 4 2 3 4 বিয়োগ করে দিয়ে যে মানটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের এই যে আমাদের দশমিক সাধারণ ভগ্নাংশ। এরকম একটা অবস্থায় নিয়ে চলে আসতে পারবো তখন সাথে সাথে। তাহলে যে কোনো দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে আমরা শিখে গেলাম। কিন্তু এইভাবে কেন কাজ করে তোমরা কি এটা জানতে চাও, যে এইভাবে কেন আমরা 90990 দিয়ে থাকি? যদি জানতে চাও, এটা অনেকে জেনেও থাকতে পারো, কমেন্ট করে জানাও যে হ্যাঁ, সেক্ষেত্রে আমি ব্যাখ্যা দিব, নয়তো ব্যাখ্যা দিব না। আচ্ছা, আমজাদ হোসেন অলরেডি কমেন্ট করে জানিয়েছে অ্যানসারটা কি হবে। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা আর, যেটা আর দিয়ে প্রকাশ করে থাকে মূলদ অমূলদ সকল নেট। আচ্ছা, সকল গ্রেট, সৌরভ জানিয়েছে। তানজিমুল আবিদ বলছে জানতে চাই, তাওহিদ আলভি সেও বলছে জানতে চায়। আচ্ছা, এভাবে কেন কাজ করে এইটা নিয়ে এখন সকলেই জানতে চায়। শিওর প্লিজ, আমজাদ হোসেন শিওর প্লিজ। আচ্ছা, এখন আমরা যেটা করব দেখো, ধরো আমি বুঝিয়ে দিব এইভাবে একটা সহজ দিয়ে, 0.24 পৌনপুনিক, 0.24 পৌনপুনিক, ধরো এরকম একটা সংখ্যা। আমি কি চাই, এটাকে এমন ভাবে প্রকাশ করতে চাই যেন উপরে কোনো একটা পূর্ণ সংখ্যা হয়, নিচেও একটা পূর্ণ সংখ্যা হয়, জাস্ট তাদের অনুপাত রূপে প্রকাশ করতে চাই। সেটার জন্য আমি কি চাইলে এমন করতে পারি না, ধরো যদি আমি কোনোভাবে দেখাতে পারি যে কোনো একটা পূর্ণ সংখ্যার সাথে গুণ করলে আমি আরেকটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, সাথে সাথে আমি এই পূর্ণ সংখ্যাটা ওই পাশে পাঠিয়ে দিলাম। আমরা এই কাজটাই করে থাকি আমাদের কিছু ধাপে ধাপে। ধরো 0.24 পৌনপুনিক, এইটার মানে কি? মানে হলো গিয়ে 0.244444, অনেকগুলো 4, ঠিক আছে, এরপরে চলতে থাকবে, ডট 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 গেছে। এখন এইটাকে ধরো এইভাবে আমরা দেখাতে পারি, 0.24 পৌনপুনিক গুণন, যদি দেখো দশমিকের পরে যত ঘর আছে পৌনপুনিক সহ, এইভাবে 1 ঘর 2 ঘর, আমি যদি 100 দিয়ে গুণ করি তখন কি হয় আসো দেখো। 100 দিয়ে গুণ করার ফলে আমি যা পাচ্ছি, 100 দিয়ে গুণ তো এই দুইটা ডিজিট এই পাশে ধরো চলে আসলো, 24.4444 গেছে। 100 দিয়ে গুণ, দুইটা 0 আছে, তাই দুইটা ডিজিট এই পাশে চলে এসেছে, দশমিকটা 0.24 ইন্টু 100 24.4444, ক্যালকুলেটর দিয়েও দেখতে পারো। আরেকটা সংখ্যা ধরো 0.24 পৌনপুনিককেই যদি আমি এই যে 0.24 এ যতগুলা অনাবৃত পার্ট আছে, অনাবৃত পার্ট আছে কয়টা? একটা। এখন সেই হিসাবে একের পরে 0, একটা 0 দিয়েছি। আমি ফার্স্টে কি করেছি, দশমিকের পরে যতগুলা অঙ্ক আছে একের পরে ততগুলা 0 দিয়েছি। এখন দশমিকের পরে যতগুলা অনাবৃত পার্ট আছে ততগুলা 0 দিয়েছি। ফলে কি হচ্ছে, ফলে আমরা যা পাচ্ছি 2.444444। এখন দেখো, আমি যদি এই দুইটা সমীকরণ বিয়োগ করে দেই, সমীকরণ বিয়োগ নিশ্চয়ই কি তা জানো, যে হ্যাঁ, এই বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ, ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ। খেয়াল করে দেখো, এই যে আমার ডান পক্ষ পৌনপুনিক যে পার্টটা, আবার এইখানে দশমিকের পরে যে পৌনপুনিক পার্টটা পুরোপুরি সেম না? তাই এই পার্ট আর এই পার্ট বিয়োগ হয়ে গিয়ে যা থাকবে তা হলো গিয়ে 22 এই পাশে। আর এখানে 100 আর 10, তুমি বুঝতেই পারছো যে 0.24 পৌনপুনিক ইনটু থাকবে 90, 100 থেকে 10 বিয়োগ করলে 90 থাকে। সাথে সাথে তুমি বলে দিবা যে হ্যাঁ, 0.24 পৌনপুনিক ইকুয়াল টু 22 ডিভাইড বাই 90। ডান। আমরা যেভাবে করতে চেয়েছিলাম যে একটা বক্স থাকতো, পূর্ণ সংখ্যার সাথে গুণ করলে আরেকটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, ঠিক মেপে মেপে যেন এটা আনা যায়, এই জন্যই আমরা 100 আর 10 দিয়ে গুণ করেছি। সব সময় কি 100 আর 10 দিয়ে গুণ করব? অবশ্যই না। আমি তোমাদেরকে বুঝিয়ে নিয়েছি যে কোন ক্ষেত্রে কত দিয়ে গুণ করা লাগবে। ধরো তোমাদের ক্ষেত্রে আমি আরেকবার রিমাইন্ডার দেই,
ফার্স্টে তোমরা গুণ করলো কি দশমিক এর, ধরো দশমিক এর পর যত অঙ্ক, আর দ্বিতীয়বার যত অঙ্ক ততগুলা, একের পরে ততগুলা জিরো আর কি। আর দ্বিতীয়বার যেটা গুণ করবা সেটা হলো দশমিকের পর অনাবৃত্ত অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন ছাড়া যতগুলা পার্ট থাকবে সেটা। ডান। আশা করি তোমরা সকলেই বুঝে গেছো যে কেন আমরা এভাবে করেছি। আচ্ছা, সব জানা জিনিস অনেকেই জানে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, 2.44 এস হবে রিয়েল নাম্বার, অবভিয়াসলি রিয়েল নাম্বারস। আচ্ছা, বাস্তব সংখ্যার ইংরেজি অবশ্যই রিয়েল নাম্বার। আচ্ছা, এখন পরবর্তী যে স্টেপটা, আমরা সদৃশ সংখ্যা বিসদৃশ সংখ্যা এইভাবে পার্ট করে নিব আবৃত্ত দশমিকগুলোকে। সদৃশ বিসদৃশ আনাটা খুবই জরুরি। কেন? ধরো তোমার এমন একটা অবস্থা আসছে যে হ্যাঁ 1.4 পৌনঃপুনিক একটা জিনিস, আর 1.26 পৌনঃপুনিক এটা আর একটা জিনিস। তুমি কি করবা? এটা দেখা গেল যে 1.44444 এরকম একটা অবস্থা এসেছে, তুমি এটা নিয়ে 26666 কিভাবে যোগ করবা বিয়োগ করবা এটার বিষয়ে একটা ঝামেলা হয়ে যাবে। কিন্তু যদি তুমি একটা সদৃশ অবস্থায় নিয়ে আসতে পারো, যোগ বিয়োগ করা কোনো ব্যাপারই না। আশা করি সকলে প্রস্তুত, আমরা সদৃশ বিসদৃশ এই পার্টটা কভার করে দিব। তার জন্য তোমাদের মাথায় একদম আশা করি তোমাদের ক্লিয়ার আছে যে আবৃত্ত দশমিক কি, আর এই যে আবৃত্ত পার্টটা কি আর অনাবৃত্ত পার্টটা কি। ধরো তোমার কাছে সংখ্যা 1.7623, এটা 3.24 পৌনঃপুনিক ধরো, এটা আরেকটা। তারপরে ধরো 2.78346 পৌনঃপুনিক। আবৃত্ত পার্ট কোনগুলা? যাদের উপরে কিনা পৌনঃপুনিক আছে, এটা একটা আবৃত্ত পার্ট। আবার ধরো এটা একটা আবৃত্ত পার্ট, দুইটা আবৃত্ত পার্ট। এই যে 7 8টা আছে, এটার উপরে কিন্তু কোনো পৌনঃপুনিক নাই, এটা একটা অনাবৃত্ত পার্ট। এইটাতে পুরোটার ভেতরে কোনো রকম পৌনঃপুনিক নাই, তাহলে এইটা পুরোটাই কি অনাবৃত্ত পার্ট। এখন যখন কিনা আমি এদেরকে সদৃশ করব, এদের ক্ষেত্রে কি হবে? প্রত্যেকের আবৃত্ত পার্ট এবং অনাবৃত্ত পার্ট পুরোপুরি সমান হবে। খেয়াল করো এই ক্ষেত্রে আবৃত্ত আর অনাবৃত্ত, ধরো অনাবৃত্ত পার্ট, এই ক্ষেত্রে অনাবৃত্ত পার্ট আছে 4টা আর আবৃত্ত পার্ট 0টা। এই ক্ষেত্রে অনাবৃত্ত পার্ট 0টা, আবৃত্ত পার্ট 2টা। এই ক্ষেত্রে আবৃত্ত পার্ট হলো গিয়ে 3টা আর অনাবৃত্ত পার্ট হলো গিয়ে 2টা। তোমার যে কাজ, তুমি একটা গণনা করবা। তোমার ফার্স্ট কাজ এটা যে সবচাইতে বেশি অনাবৃত্ত আছে কোথায়। ধরো এইখানে 4, এটাই সবচাইতে বেশি। তাহলে তুমি যখন এদেরকে শেপে নিয়ে আসবা, সেটার ক্ষেত্রে অনাবৃত্ত পার্ট হবে 4। আর আবৃত্ত পার্টের গুলা এইভাবে হয় না। আবৃত্তর জন্য তোমার লসাগু করা লাগবে। লসাগু কি নিশ্চয়ই মনে আছে যে ওই সংখ্যা দিয়ে সবগুলাকে ভাগ করলে কোনো রকম ভাগশেষ থাকে না। ধরো সেটা হলো গিয়ে 6, এই 2 3 0 এদের ভেতরে লসাগু হলো গিয়ে 6। তাহলে আবৃত্ত পার্ট হবে হলো গিয়ে 6 এবং অনাবৃত্ত পার্ট হবে হলো গিয়ে 4। আমরা যে কোনো সংখ্যাকে কিন্তু যত ইচ্ছা লম্বা করতে পারি। ধরো 1.7623 এই সংখ্যাটা, এটা কিভাবে দেখাতে পারি? 1.7623 অনেকগুলো জিরো, মানের কি কোনো পরিবর্তন হবে? হবে না, পুরোপুরি সেম থাকবে। আবার ধরো 3.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক এই দিকের ব্যাপারগুলা, এদের ক্ষেত্রেও আমি এভাবে দেখাতে পারি যে 3.24 24 24 এরকম যত ইচ্ছা আমি 24 দিতে পারি। কিন্তু আমি কত দূর পর্যন্ত দিব? তোমাদের ক্ষেত্রে হিসাবটা এইভাবে করবা, অনাবৃত্ত পার্ট থাকবে 4টা, আবৃত্ত পার্ট থাকবে ধরো 5 আঙ্গুল প্লাস একটা 6টা, মোটমাট কত? 10টা। দশমিকের পরে যেন 10 ডিজিট থাকে, তোমার সেই হিসাবটা করে যেতে হবে। দেখো এখানে 4 ডিজিট, এটা হলো গিয়ে অনাবৃত্ত। এইখানে হলো গিয়ে 6 ডিজিট, সেটা হলো গিয়ে আবৃত্ত। এইখানে আমার একইভাবে তোমার নিয়ে যেতে হবে। আমি আবৃত্তর জন্য এইভাবে চিহ্নিত করে দিব যে এই জিরোই তো বারবার রিপিট হতে থাকবে, কোনো সমস্যা নেই। এই যে এখানে 24 24 24 24 24, আমি এত দূর পর্যন্ত যাব, এর পরে আর যাব না।
এইখান থেকে পৌনঃপুনিক, এইখান থেকে পৌনঃপুনিক। ডান। আরো ধরো পরের যেটা আছে 2.7834634634 আমি আর যাব না। আমি এতদূর পর্যন্ত অর্থাৎ 4 ডিজিট পর্যন্ত এটা অনাবৃত রাখবো, তারপরে এই যে এই জায়গা থেকে আবৃত্ত করব। মানের কোনো চেঞ্জ হচ্ছে না, যা হচ্ছে তাহলে কি আবৃত্ত পার্টগুলো একটা নির্দিষ্ট সংখ্যক আবৃত্ত পার্ট পাওয়া যাচ্ছে আর একটা নির্দিষ্ট সংখ্যক অনাবৃত্ত পার্ট পাওয়া যাচ্ছে। ফলে এখন যদি আমি জাস্ট যোগ করে দেই, এই দুইটা জাস্ট যোগ, সিম্পল যোগ করতে গেলে আমাদের কিছু লক্ষণীয় জিনিস আছে। নরমালি আমি যোগ করে যেতেই পারি যে হ্যাঁ 4 আর 4 দুইটা যোগ করে কত হবে, 4 আর 4 যোগ করে দেখা যাবে যে হ্যাঁ 8 হয়েছে, এর চাইতে তো বেশি হবে না, তাই না? 4 আর 4 যোগ করে অবশ্যই 8 হবে। এই ধরনের আমরা চাইলে নিয়ে যেতে পারি। এখন 0 4 4 2 3 এই টাইপের যে জিনিসগুলো আছে, একটা জিনিস খেয়াল করবা যে কোন ডিজিটগুলো আসতেছে। আমি জাস্ট এটা দিয়ে প্রকাশ করে দেখালাম তোমাদের কাছে, তোমাদের জন্য আমি একটা নতুন অঙ্ক করব। ধরো এই যে পুরোটা মুছে দিলাম, প্রকাশ কিভাবে করে জাস্ট দেখালাম। আশা করি সকলের ডান যে কিভাবে প্রকাশ করে। এখন আমরা একটা সরাসরি মূল অঙ্ক ধরো যোগ করব, সিম্পল একটা অঙ্ক। অঙ্কটা এরকম যে 0.006 পৌনঃপুনিক, 0.92 এত পৌনঃপুনিক এবং 0.0134 পৌনঃপুনিক। 0134। প্রথম কাজকে স্টেপ নাম্বার 1 তোমার বের করতে হবে আবৃত্ত পার্ট কত আর অনাবৃত্ত পার্ট কত। আবৃত্ত পার্ট দেখতে পাচ্ছ এখানে দুইটা, এখানে কোনো আবৃত্ত পার্ট নাই, এখানে আবৃত্ত পার্ট আছে একটা। তাহলে তোমার কি লাগবে, মোট মাঠ একদম পুরোপুরি তোমার অনাবৃত পার্ট লাগবে দুইটা। আর আবৃত্ত পার্ট লাগবে কয়টা? আবৃত্ত পার্ট এই যে এখানে একটা আছে, এখানে দুইটা আছে, এখানে তিনটা আছে। 1 2 3 প্রত্যেকের লসাগু কত? 6। তাহলে তোমার যে মূল সংখ্যা এগুলোকে সাজিয়ে তুমি নিয়ে আসবা, সেই সংখ্যাটাতে তোমার 2 আর 6 দুইটা থাকবে অনাবৃত্ত পার্ট আর 6টা থাকবে আবৃত্ত পার্ট। এটা বুঝে গেছো? তাহলে আমরা সেই হিসাবে বানিয়ে নেই। 0.006 এইটাকে যদি বানাই 0.006 0 পর্যন্ত 00 অনাবৃত্ত, 666 666 একদম সুন্দরভাবে এই পুরোটা হলো গিয়ে আবৃত্ত। কয়টা? 6টা। একইভাবে 0.92 এটাকে 0.92 92 92 92 এই যে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত সবগুলা এগুলো হলো গিয়ে পৌনঃপুনিকের ভেতরে পড়ছে। আবার ধরো এই 0.0134 0.0134 134 1 এইভাবে গেছে। এই যে এইখানে 2 ডিজিট পর্যন্ত ঠিক আছে, তারপর থেকে তোমার পৌনঃপুনিকে নিয়ে আসতে হবে। ডান, পৌনঃপুনিক কভারড। এখন যদি আমি যোগ করতে যাই 6 2 আর 1 এই তিনটা যোগ করলে কত হয়? 9 হয়। খুব সিম্পল, 9 যোগ করে দিলাম, একদম হয়ে গেল। কিন্তু না, আর একটু ব্যাপার আছে। দেখো এই যে 6666 এই যে 6666 এই 6 তো আবার আসবে, তাই না? এই পাশে কি আবার 6 আসবে না? এই যে 929292 এখানে কি আবার 9 আসবে না? এই যে এখানে ধরো 341 এই জায়গায় কি আবার 3 আসবে না? যদি এসেই থাকে ওই পাশেও তো একটা যোগ হয়ে আসবে। 6 আর 9 দুটো যোগ করলে হয় 15, 15 আর 3 যোগ করলে হয় 18, 18 ওখানে ধরো 8 হয়ে আছে। বাকি যে হাতের 1 সেটা তো এইখানে এসে যোগ করতে হবে। এইটাই হলো কি এখানে ট্রিক, যে বাইরের যে পার্টটা ছিল ওদেরকেও হিসাবের ভেতরে আনতে হবে, অন্তত 1 ঘর 2 ঘর হলেও আনতে হবে। দেখবা যে কোনো হাতের জিনিস এখানে আসে কিনা। আমরা দেখলাম যে হাতের 1 চলে আসে, চলে আসার সাথে সাথে আমি কিন্তু নরমালি 9 লিখতে গেছিলাম। 6 2 1 1 কত হচ্ছে? 10। 10-এর জন্য এখানে 0, আবার এখানে হাতের 1, হাতের 1 যদি চলে আসে বাকি হিসাবটা বোধহয় এখন আর কোনো সমস্যা নেই। তোমরা যদি জাস্ট নরমালি যোগ করতে থাকো কাভারড হয়ে যাবে। কিন্তু যে ব্যাপারটা ছিল এই বাইরের পার্টটাও হিসাবের ভিতরে আনতে হবে। এখনো যদি লাইভ ক্লাসে কেউ না এসে থাকে, এখন কিছু এক্সক্লুসিভ পার্ট আছে, এইগুলা পার্টে যেন তারা জয়েন করতে পারে। তোমরা প্লিজ এখনই এই লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো। আমাদের এই ফেসবুকের লাইভ ক্লাসটা এক্ষুনি শেয়ার বাটনটাতে প্রেস করে ফেলো এন্ড আমরা আমাদের এক্সক্লুসিভ কিছু পার্টে চলে যাব। যারা বলছিলা যে হ্যাঁ বর্গমূল নির্ণয় বা এই টাইপের,
আচ্ছা, রাজু বলছে লাইভ ক্লাস আজকে প্রথম, ধন্যবাদ। আচ্ছা, ডান, আজমাত হোসেন ডান। আচ্ছা ঠিক আছে, তাহলে রাকিবুল বলছে ডান ডান ডান, ওকে ডান, বেশিরভাগই বলছে ডান। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আমাদের ক্লাসের ভেতরে এখন আমরা যোগ তো বিয়োগ করতে পেরেছি, আমাদের আর কি আছে? আমাদের ধরো গুণ ভাগ আছে। গুণ ভাগের জন্য একটা ভালো তথ্য, যেটা তোমাদের নতুন করে কিছুই শেখা লাগবে না। তুমি যদি খুব সিম্পলি দশমিক ভগ্নাংশকে খুব সিম্পল ভাবে তুমি প্রকাশ করে আনতে পারো, নর্মালি নিয়ে আসতে পারো আমাদের সাধারণ ভগ্নাংশে, তাহলেই কাজ হয়ে যাবে। যেমন ধরো তোমাদের জন্য একটা খুব সিম্পল 2.37 পৌনপুনিক, এই যে 7 এর পৌনপুনিকটা আছে, ভাগ ধরো আরেকটা সংখ্যা দেয়া আছে 0.45 পৌনপুনিক, 45 পৌনপুনিক, এরকম একটা সংখ্যা ধরো আমাদের কাছে আছে। এই সংখ্যাটাতে যদি ভাগ করতে চাই তো পৌনপুনিক ওয়ালা, তুমি কি ভাগ করে আবার করতে পারবা ক্যালকুলেটর দিয়ে? অবশ্যই না। তোমার ক্যালকুলেটর তুমি প্রেস করতে করতে দেখবা যে 50 বেশি, মানে খুব বেশি বার তুমি ডিজিট দিতে পারবে না। এই যে 7 যেটা আছে এটা তো অসংখ্য পর্যন্ত আছে, তুমি এতবার 7 দিতে পারবা না। তাই তুমি যা করবা, এটাকে একটা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবা। তার জন্য সাধারণ ভগ্নাংশের জন্য তোমার একদম ফার্স্ট যে ট্রিকটা আমি দেখিয়েছিলাম, যতগুলা ফার্স্টের ক্ষেত্রে তুমি এই পাশে আর তাকাও না, অনাবৃত পার্ট যতগুলা 9, আর এই পাশে আবৃত পার্ট যতগুলা 9, এই পাশে হলো গিয়ে 0, আর বাকি যা থাকে ধরো 237 মাইনাস 23, কোথায় করলাম? অনাবৃত পার্ট একটা 9, আচ্ছা আবৃত পার্ট একটা 9, অনাবৃত পার্ট একটা, ততগুলা 0। তারপরে আমি এইসব ভুলে গেছি, দশমিকের কথা পুরো ভুলে গেছি, 237 আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে আবৃত পার্ট ছাড়া বাকি যা আছে সেটা হলো গিয়ে 23, আমি 23 বিয়োগ করে দিয়েছি, ডান। আচ্ছা, তারপরে ধরো এইখানে যে 0.45 পৌনপৌনিক, এটাকেও কিন্তু করা যায়। ধরো এই যে 5 পৌনপৌনিক, এটাকে কিভাবে দেখানো যায়? যে 9 0, এই যে এটার জন্য একটা 9 আর অনাবৃতর জন্য একটা 0, আর তারপরে ধরো 45 থেকে আমি 4 বিয়োগ করে দিলাম। 45 থেকে 4 বিয়োগ কেন? এই যে পুরোটা থেকে এই অনাবৃত পার্টটা বিয়োগ করে দেই, তাহলেই হয়ে গেল। আমি খুবই সিম্পলি এখন বাকি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ধরো 237 থেকে যদি আমি 23 বাদ দিই, 7 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 4, আর 23 থেকে 2 বাদ দিলে কত হয়? 21, 214 হলো। আর এখানে আছে 90, আর এখানে ভাগ আছে, তো ভাগটাকে উল্টে দিলে এই যে গুণ হয়ে যায়, এটা 90 হয়ে গেল, এখানে আছে 41। তাহলে 90 90 কাটা, 214 ডিভাইড বাই 41, এইটাই হলো গিয়ে আমাদের যে আমাদের কাজের যে সাধারণ ভগ্নাংশ, আমরা সেখানে নিয়ে চলে আসতে পেরেছি। তাহলে তোমরা অ্যানসার ইজ, আচ্ছা পারবো বলেছো, ডান ভাইয়া, অসাম। আচ্ছা, আমার কমেন্ট পড়ুন প্লিজ, আমি আজকে ফার্স্ট লাইভ ক্লাসে। রাজু, তোমার কমেন্ট পড়েছি আমি, মূলত অমূলত সম্পর্কে তো বলে ফেলেছি, তুমি এই ক্লাসটা আবার ক্লাস শেষ হলে দেখতে পারো। আমি সংক্ষেপে বলে দেই, মূলত যে সংখ্যাগুলো তাদেরকে আমরা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে বিভক্ত করতে পারি। যে এটা এমন হতে পারে যে -2 ডিভাইড বাই 3, এরকম একটা অবস্থা হতে পারে। আর অমূলত সংখ্যা, সেগুলোকে কোনোভাবেই আমি যে এই সুন্দরভাবে ভগ্নাংশে নিয়ে আসছি, এটা করা যায় না, ওগুলাই হলো গিয়ে অমূলত সংখ্যা। আচ্ছা, 5.29, ওকে। তাহলে তারপরে এখন আসন্ন মান নিয়ে কিছু কথা বলবো। লাস্টে আমি রুট ওভার পূর্ণবর্গ নয় এমন সংখ্যা নিয়ে কিছু কাজ বলবো, কিছু কথা। মূলত অমূলত ওই জায়গায় আসলে বেশিরভাগ জিনিসগুলো চলে আসে। আসন্ন মানের আইডিয়াটা জাস্ট একটু স্মরণ করিয়ে দিই। ধরো 1.45, এটা একটা সংখ্যা, এটা আর একটু বড় করলাম, 7139, এরকম একটা অবস্থা। এখন দেখো, যদি আমি বলি যে দশমিকের পরে এক ঘর পর্যন্ত আসন্ন মান বের করো, আমি কি করব? দশমিকের পরে তো এক ঘর এটা, তাই না? আমি কি 1.4 লিখে দিব? না, আমি তার সাথে সাথে খেয়াল করব এটার পরের যে ডিজিটটা আছে সেটার দিকে। সেটা যদি 5 বা 5-এর চাইতে বড় হয়, তখন আমি আর 1.4 লিখবো না, এই 4 এর সাথে এক যোগ করে লিখবো যে 1.5। অথবা ধরো এটাকে যদি আমি 2 ঘর পর্যন্ত নিতে চাইতাম, তাহলে কি হবে? আমি সাথে সাথে 1.45 লিখে দেবো না, আমি তাকাবো যে 5 এর পরে যে 7 আছে,
7 যে সংখ্যাটা, এটা কি 5 বা 5-এর চাইতে বড়? ইয়েস, বড়। তাহলে 4 5 7 না হয়ে যে 4 5 7 এর বদৌলতে এই 5 না হয়ে এটা 6 হয়ে যাবে। এটাই হলো গিয়ে আসন্ন মান নির্ণয়। জাস্ট দশমিকের পরে যদি 2 ঘর বলে, তুমি তৃতীয় ঘর পর্যন্ত তাকিয়ে দেখবা যে জিনিসটা কি হচ্ছে। 5-এর চাইতে যদি বড় হয় তাহলে দ্বিতীয় ঘরের সাথে 1 যোগ করে দিবা। দ্যাটস ইট। এখন আমরা একটা জিনিস দেখাবো, অবাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের সিলেবাসে নাই। খুব সিম্পল, ধরো রুটের নিচে যদি ঋণাত্মক সংখ্যা টংখ্যা থাকে, সেই ক্ষেত্রে ওই সংখ্যাগুলোকে আমরা অবাস্তব সংখ্যা বলে থাকি, ওদেরকে আই দিয়ে প্রকাশ করে থাকি। ওটা তোমাদের পরবর্তীতে এইচএসসি তে যখন উঠবা খুব ভালোভাবে জটিল সংখ্যার চ্যাপ্টার একদম কভার করে দেওয়া হবে। এখন তোমাদের জন্য খুবই পরিচিত সবচাইতে হট টপিক যদি বলি, সেটা হলো গিয়ে √2, √3, √5 এই টাইপের যে সংখ্যাগুলো আছে, এগুলা অমূলদ সংখ্যা, সেটা প্রকাশ করে দেখানো। আমরা কি দেখিয়েছি না যে মূলদ সংখ্যা জিনিসটা কি? মূলদ সংখ্যা হলো গিয়ে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p আর q দুইজনেই পূর্ণ সংখ্যা। এই যে z দিয়ে আমরা প্রকাশ করে থাকি পূর্ণ সংখ্যা, এবং q এর মান নট ইকুয়াল টু 0, নয়তো অনির্ণেয় হয়ে যাবে। দ্যাটস ইট। এখন ধরো আমার কাছে আছে √5, একটা অমূলদ সংখ্যা, এটা প্রকাশ করতে হবে। আমরা কি করব? একটা কন্ট্রাডিকশন দেখাবো। √5 হয় মূলদ হতে পারে, নয়তো অমূলদ হতে পারে। যদি মূলদ না হয় তাহলে এটা অমূলদ হওয়া ছাড়া উপায় আছে? এটা অমূলদই হবে। আমরা ধরে নিব যে √5 একটা মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা হয় তাকে নিশ্চয়ই p/q আকারে প্রকাশ করা যাবে। এখন আমি দেখিয়েছি p/q belongs to z, এটাকে কি একটু অন্যভাবে দেখাতে পারি না? ধরো p/q আমরা তো বুঝতে পারছি z হলো গিয়ে পূর্ণ সংখ্যা, ঋণাত্মক গুণা সহ কাউন্ট করে। আমার কাছে আছে √5, এটা একটা ধনাত্মক সংখ্যা। আমি কি চাইলে এভাবে দেখাতে পারি না যে p/q belongs to n? এটা p/q belongs to n, এটা z দেখানোর দরকার নাই, আমার হিসাব সুবিধা হবে। z এর ভেতরেই তো একটা পার্ট হলো কি n। আর একটু ধরো q এর মান নট ইকুয়াল টু 0 এখানে দেয়া ছিল। এই ক্ষেত্রে q এর মান তো 0 হবেই না, q এর মান 1 ও হবে না। কেন হবে না? কারণ √5 এটা কোনো পূর্ণ সংখ্যা না। যদি পূর্ণ সংখ্যা না হয়, পূর্ণ সংখ্যাগুলোর ক্ষেত্রে কি হয়? -7 / 1 -7, -5 / 1 -5, এরকম অবস্থা হয়ে থাকে। নিচে কিন্তু সবসময় 1 থাকে পূর্ণ সংখ্যাগুলোর, কিন্তু এই ক্ষেত্রে নিচে 1 থাকবে না, কারণ আমরা জানি এটা পূর্ণ সংখ্যা না। তাহলে q এর মান অবশ্যই 1 এর চাইতে বড় হবে, আমরা জেনে গেছি। নেক্সট যে কাজটা, ধরো q এর মান 1 এর থেকে বড় হলো, নেক্সট কাজটা কি? এখন আরেকটা তথ্য, p/q সহমৌলিক। p/q সহমৌলিক, এই কনসেপ্টটা সবচাইতে ইম্পর্টেন্ট এই পুরো প্রবলেমের ক্ষেত্রে। সহমৌলিক কি? তাদের ভেতরে কোনো সাধারণ উৎপাদক থাকে না, মানে তাদের ভিতরে কাটাকাটি যাবে না কোনোভাবেই। জিনিসটা এমন, ধরো 16 আর 8, 16-র যে কিছু সাধারণ উৎপাদক আছে, দেখা যায় যে 2 × 2 × 2 × 2, এইটা মিলিয়ে হয় 16, আর 8 যেটা 2 × 2 × 2, এইটা হয় 8। যদি আমাকে বলা হয় যে হ্যাঁ 8 / 16, আমরা তখন 8 8 কেটে দেই, হাফ লিখি। কিন্তু ধরো 8 আর 9 এই দুইটা সংখ্যা, 8 এর উৎপাদক কি কি? 8 এর 2 × 2 × 2, আর 9 এর ক্ষেত্রে 3 × 3। কোনো কমন নাই এক বাদে, মানে উৎপাদকের দিক দিয়ে যদি দেখতে থাকি যে হ্যাঁ এটা হয়তো 1 2 4 8, আর এটা হলো কি 1 3 9, কোনো কমন নাই এক বাদে। যেহেতু এক বাদে কোনো কমন নাই, তখন কি হবে? 8/9 আমরা কাটাকাটি কোনোভাবে করতে পারবো না, 8/9 8/9ই থাকবে। এন্ড সেটা থাকার কারণে আমাদের বিশাল সুবিধা হবে। এখন দেখো, যেহেতু কাটাকাটি করা যাবে না, আমি ধরো বর্গ করে দিলাম, এটাকে বললাম 5, আর এটা p² / q², বা 5q = p² / q। এটা কিভাবে আনলাম? এই যে নিচে q² মানে হলো কি q × q, একটা q আমি ওই পাশে পাঠিয়ে দিয়েছি, আর একটা q এখানে রেখে দিয়েছি। এবার দেখো, আমরা কিন্তু বলে দিয়েছি q মানে হলো গিয়ে q belongs to n, n মানে ধনাত্মক আর পূর্ণ সংখ্যা।
তাহলে এই 5 2 যেটা, এটাও একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর পি স্কয়ার ডিভাইড বাই কিউ, এটার দিকে তাকাও। পি যেটা আর কিউ যেটা, এদের মধ্যে কাটাকাটি করার কোনো সুযোগ নাই, কোনো রকম সাধারণ উৎপাদক নাই। পি স্কয়ার বাই কিউ, এটাতেও কিন্তু কোনো সাধারণ উৎপাদক থাকবে না, এবং সাধারণ উৎপাদক না থাকায় এটা একটা ধরো পূর্ণ সংখ্যা, এটা আর একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এই দুইটাকে কোনোভাবেই তুমি কাটাকাটি করে একটা পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে পারবা না। দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত এবং কিউ এর মান 1 এর চাইতে বেশি। তাহলে কি হলো দেখো, তুমি বুঝতেই পারছো যে পি স্কয়ার ডিভাইড বাই কিউ এটা এমন হতে পারে যে 5/9 এই টাইপের কিছু। পরবর্তীতে তুমি বুঝতে পারছো যে এইটার মান, পি স্কয়ার বাই কিউ এর মান কোনোভাবেই পূর্ণ সংখ্যা না, আর এটা একদম সরাসরি বোঝা যায় যে এটা পূর্ণ সংখ্যা। যেহেতু এই পার্ট পূর্ণ সংখ্যা না, আবার এই পার্ট পূর্ণ সংখ্যা, জিনিসটা কেমন হলো? জিনিসটা তাহলে নিশ্চয়ই সত্য না। তাহলে এই পার্ট আর এই পার্ট সমান হতে পারে না, এই পার্ট এই পার্ট সমান হতে পারে না, অর্থাৎ √5 যেটা আছে এটা পি বাই কিউ আকারে প্রকাশ করাই যাবে না। আমরা প্রথম থেকেই ভুল করেছি যে কেন আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম। বলেছি আমরা কন্ট্রাডিকশন নিয়মে এটা বাদ দিব, এবং কন্ট্রাডিকশন নিয়মে বাদ দিয়ে দেখছি কি যে হ্যাঁ, একটা থেকে আরেকটা এই পার্ট আর ওই পার্ট সমান না, তাহলে √5 যেটা, এটা মূলদ হতে পারে না। তাহলে এটা কি হবে? মূলদ না হলে এটা অমূলদই হবে। আচ্ছা, তাহলে আশা করি আমাদের ক্লাসটা এখন শেষের দিকে। বর্গমূল কিভাবে করে দেখান প্লিজ। আচ্ছা ঠিক আছে, ক্লাস প্রায় শেষের দিকে ছিল, আমরা একটু জাস্ট হয়তো 3-4 মিনিট নিব বর্গমূলের জন্য। জাস্ট বর্গমূল। ধরো একটা সংখ্যা 1.34 পৌনঃপুনিক, এটার বর্গমূল করব। বর্গমূল মানে কি? √, নিচে রুট করে দিব। ওই সংখ্যাটা দুইবার গুণ করলে এই 1.34 পৌনঃপুনিকের সমান হবে। 1.344 এটার মানে কি? এটাকে কি এভাবে দেখা যায় না যে 4 4 4 4 4 4 এভাবে অনেক দূর পর্যন্ত গেছে। ধরো আমরা বর্গমূল করি এই স্টাইলে। দেখো প্রথম ধাপগুলা আমরা আরেকটু এই পাশে ধরে নিয়ে আসছি, আরেকটু এই পাশে। 1.3444444 আরো বহুদূর গেছে আর কি, আমরা এতদূর যাব না। প্রথম কাজ, তোমরা পূর্ণবর্গ সংখ্যা কি কি তা কি চেনো? পূর্ণবর্গ সংখ্যা মানে 1, 4, 9, 16 এই টাইপের কিছু সংখ্যা। 1 এর বর্গ 1, 2 এর বর্গ 2 এই টাইপের। তো 1, 4, 9, 6 এই টাইপের সংখ্যাগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। প্রথম কাজ, এই যে 1.1, এই যে 1.344, তুমি 1 এর ভেতরে নিতে পারবা এরকম পূর্ণবর্গ সংখ্যা কয়টা আছে? একটাই আছে, তুমি 1 নিতে পারবা, তাই তুমি এখানে 1 বসিয়ে দিলা। জোড়ায় জোড়ায়, দশমিকের পর সবসময় জোড়ায় জোড়ায় এখন তুমি নিতে থাকবা। মানে এই ক্ষেত্রেও আমরা পুরোটা জোড়ায় জোড়াই কাজ করে থাকি, 1 এর ক্ষেত্রেও জোড়ায় জোড়ায়। এখন আমি যদি জোড়ায় নেই 3 4, আমি কি 3 4 নরমালি পাচ্ছি, এখানে ধরো নিয়ে চলে আসলাম 3 4। নরমালি কি আমরা পাবো? 1 এর দ্বিগুণে নিয়ে যেতে হবে। ধরো 1 এর দ্বিগুণে আমরা কত পাচ্ছি? 2। 1 এর দ্বিগুণে 2 হয়। এখন 2 1, আমি যদি 2 1 নেই তখন কি হচ্ছে? 1.21। 3 4 2 1 কাটাকাটি করে দেখবা যে এখানে হচ্ছে 13। আমরা পরে আবার 2 1 নিব। আমাদের টাইম একেবারেই শেষ হয়ে গেছে যেহেতু, এই জন্য আমরা পরবর্তীতে নেক্সট লাইভ ক্লাস যখন হবে একদম শুরুতে এই বাকিটুকু কভার করে দিব। আমাদের সাথেই থাকো। নেক্সট লাইভ ক্লাসে আমরা একটু কভার করে দিয়ে বীজগাণিতিক রাশিতে চলে যাব। ওকে, সকলে একদম টাইম মতো রাত 9টায় চলে আসবা। মূল ধাপটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, নিজে এখন গিয়েও বুঝতে পারবা। ওকে, তাহলে বিদায়, আবার দেখা হচ্ছে রাত 9টায়।